গ্রামের নাম পেটকাটা। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের কর্ণকাঠি আর চর আইচা গ্রামের মাঝখানে ছোট্ট একটা গ্রাম পেটকাটা। পূর্বে এই গ্রামের নাম পেটকাটা থাকলেও এখন এই গ্রামের নাম মজিদপুর। পেটকাটা গ্রামের সোলাইমান মিয়া, মিয়া বাড়ির একমাত্র বংশধর সে। এক সময় সোলাইমান মিয়ার যেমন টাকা পয়সা তেমনি প্রতাপ ও প্রতিপত্তি ছিল। কালের বিবর্তনে এখন আর সেই প্রভাব, প্রতিপত্তি বা নামযশ তেমন কিছু নেই। তার বউয়ের নাম সরবানু বিবি। সরবানু বিবির পানির কষ্ট দূর করার জন্য বাড়ির পাশে কিছু পরিত্যক্ত জমিতে একটা পুকুর খনন করেন। তার বউয়ের পানির কষ্ট এজন্য বলা হয়েছে কারণ তিনি তার বউকে অনেক ভালোবাসতেন। সোলাইমান মিয়ার গঞ্জে মানে স্থানীয় হাটে একটা চাল ভাঙানো মিল আর কয়েকটা আড়ত ছিল। তার বউ আর তার বাড়ির মেয়েদের গ্রামের অন্য পুকুরে গিয়ে পানি আনতে হতো। তাদের কষ্ট দূর করার জন্য 1968 কি 69-এর দিকে মিয়া সাহেব ওই পুকুরটি খনন করেন। পুকুর খননের পর বউকে খুশি দেখে সেও খুশি। বেশ যাচ্ছিল তাদের দিনকাল। পুকুরটা খনন করা হয়েছিল একটি পরিত্যক্ত জায়গায়। পুকুর খননের পর থেকেই একটা জিনিস সোলাইমান মিয়া লক্ষ্য করেছেন। আপনি আপনি পুকুরে পানি কমে যাচ্ছে। সকালে দেখা গেল পানির রং কালচে, আবার বিকালে দেখা যায় একদম পরিষ্কার। প্রথমে তেমন তিনি পাত্তা দেননি ব্যাপারটাকে। পুকুর খননের বেশ কিছুদিন পর এক ভর দুপুরে সোলাইমান মিয়ার বউ ঘাটে একা কাজ করছিলেন। তখন হঠাৎ তাকে পেছন থেকে কেউ জোরে ধাক্কা দেয়। এক ধাক্কায় সরবানু বিবি পুকুরে ছিটকে পড়েন। সরবানু গ্রামের মেয়ে, তাই সাঁতার জানতেন। সাঁতরে পুকুরে পানি থেকে উপরে উঠে আসেন। উপরে উঠে ভালো করে খুঁজলেন চারপাশটা, কেউ তাকে ধাক্কা দিয়েছে কিনা, কিন্তু কাউকে দেখতে পান না আশেপাশে। তিনি একটু ভরকে যান। তিনি ভাবলেন এটা মনের ভুল হতে পারে না, স্পষ্ট কেউ তাকে ধাক্কা দিয়েছে। সে তাড়াতাড়ি সেই ভেজা কাপড় নিয়ে বাড়ির ভেতরে চলে যান। কাপড় চেঞ্জ করে দুপুরে ঘরে বসে আকাশ পাতাল ভাবেন। রাতে মিয়া সাহেব বাসায় আসলে তাকে পুরো ঘটনাটা বলেন। ব্যাপারটা শুনে মিয়া সাহেবের একটু খটকা লাগে, কিন্তু বউকে বুঝতে দেন না, কারণ তিনি বউকে প্রচণ্ড ভালোবাসেন। তাই তাকে অভয় দিয়ে বলেন, এইটা তোমার মনের ভুল হবে হয়তো, সম্ভবত তুমি পা পিছলে পড়ে গেছো। বলে রাখা ভালো, তখনও কিন্তু পুকুরে ঘাটলা বলতে দুইটা সুপারি গাছ দিয়ে ঘাটলার মতো করা হয়েছিল। বউয়ের জন্য পাকা করে ঘটলা বানানোর সিদ্ধান্ত নেয় সে। আজ তার বউ পড়ে গেছে, কাল যদি তার বড় কোনো দুর্ঘটনা হয়, তাই বউয়ের জন্য সে শান দিয়ে বাঁধানো বা পাকা ঘটলা করার সিদ্ধান্ত নেয়। পরের দিন শহর থেকে লোক এনে কয়েকদিনের মধ্যে ঘরের দিকে পুরো পুকুর পার বাঁধিয়ে ঘাটলা করা হয়। বসার জন্য সিঁড়িও করা হয়। এর বেশ কিছুদিন আর তেমন কিছু হয়নি। কিছুদিন যাবার পর এক রাতে মিয়া বাড়িতে চোর আসলো চুরি করতে। চোর চুরি করতে বাড়ির পেছন দিক থেকে ঢুকবে প্ল্যান করলো। আর মিয়া বাড়ির সেই পুকুরটা ছিল বাড়ির বাম পাশ ঘেঁষে, পেছনের দিকে অনেকটা, মানে মূল বাসা থেকে একটু দূরেই। তো চোরের যেই ভাবা সেই কাজ, সে চুরি করবেই আজ। চোর পা টিপে টিপে পুকুর পার হয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তার হাতে টর্চ। টর্চের আলো ফেলে এগিয়ে যাচ্ছিল সে। মনে মনে ভাবছে আজ মিয়া বাড়িতে চুরি করতে পারলে ভালো দাও মারা যাবে। হঠাৎ টর্চের আলো পুকুরের দিকে ফেলতেই চোখ ছানাবড়া হয়ে গেল তার। চোর দেখে পুকুরের পানির মধ্যে উল্টো হয়ে পড়ে আছে কেউ, বা ভেসে আছে। চোর একবার টর্চ অফ করে, পরে আবার অন করে। তাকিয়ে দেখে না, চোখের ভুল নয়। আবারও আলো ফেলল, না, ওই তো ভেসে আছে। এবার চোর কিছুটা ভয় পেয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পেল যে পানিতে যে ভেসে আছে সে একজন মহিলা। তার মাথার চুলে পুরো পুকুরে পানি ঢেকে আছে। চোর মনে মনে ভাবল, একটা মানুষের মাথার চুল এত বড় হয় কিভাবে? কোনো মানুষের চুল এত বড় হতে পারে না যে পুরো পুকুরটাকে ঢেকে ফেলবে। এই বিশাল বড় চুল দেখে চোর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। ভয়ে চিৎকার দিবে ভাবল, কিন্তু পরক্ষণে আবার ভাবল সে তো চুরি করতে এসেছে, লোকজন এসে ধরে ফেললে উল্টো মার খেতে হবে। চোর দৌড়ে পালাবে মন স্থির করল, কিন্তু তখন আর চোরের পা চলছে না। সে তার পা মাটি থেকে তুলতে পারছে না।
এক জায়গায় একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে সে দৌড় দিচ্ছে, কিন্তু পা চলছে না। ঘুমের মধ্যে মানুষকে বোবাই পেলে যেমন হয় ঠিক তেমনই তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আলোটা স্থির করে পুকুরের উপরে ধরে আছে। একটু পর ঘটলো আরো ভয়ঙ্কর কিছু ঘটনা। পুকুরে ভেসে থাকা মহিলাটা এতক্ষণ উপর হয়েছিল, ওটা এখন নিজে নিজে চিৎ হচ্ছে। এইবার ওই মহিলার চোখে চোখ পড়ল চোরের। টর্চের আলোতে দেখলো মহিলা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর হঠাৎ বিকট এক হাসি হাসল সে। চোর এক বিকট চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মাঝরাতে কারো আর্তচিৎকারে ঘুম ভেঙে যায় সোলাইমান মিয়ার। এত রাতেই পুকুর পাড়ে কে চিৎকার করে? কেউ বিপদে পড়ল না তো? না বাড়িতে ডাকাত পড়ল? বাইরে কি হয়েছে দেখতে হাতে একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে আসে সে। চোর তখন অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে আছে। সোলাইমান মিয়া খুঁজতে খুঁজতে পুকুর ঘাটে এসে দেখে কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে হাত পা ছড়িয়ে। লোকটার মুখে ভালো করে আলো মারতে দেখে পুরো নাক মুখ ফ্যাকাশে সাদা হয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন লোকটার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। লোকটাকে দেখে সোলাইমান মিয়া কিছুটা ঘাবড়ে যায়। সোলাইমান মিয়ার হাঁক ডাকে বাড়ির ভেতর থেকে আরো কয়েকজন আসে পুকুর পাড়ে। এরপর তারা সবাই মিলে ধরাধরি করে লোকটাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। নাকে মুখে পানির ছিটা দিয়ে চোরটাকে জ্ঞান ফেরানো হয়, কিন্তু চোরটা জ্ঞান ফেরা মাত্রই আবার চিৎকার চেঁচামেচি করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। সোলাইমান মিয়া আর বাড়ির অন্যান্যরা ভাবতে থাকে লোকটা হয়তো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছে। সবার মনে তখন একই প্রশ্ন, লোকটা কে? তাকে এর আগে কেউ দেখেনি এই গ্রামে। সকালে চোরের জ্ঞান ফিরলে সবাই তাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে কে সে, কি করতে এত রাতে পুকুর ঘাটে এসেছিল। আমি চোর, মানুষের বাড়িতে চুরি করি। চুরি করো ভালো কথা, তো পুকুর পাড়ে ওইভাবে চিৎকার দিলা কেন? আর অজ্ঞানী বা কেন হলা? আপনার পুকুরে একটা লাশ দেখছি কাল রাতে, তাও একটা মহিলার লাশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মহিলার লাশটা পানিতে উপুর হয়েছিল। পরে দেখি নিজে নিজে পানির ভিতরে ঘুরে গিয়ে আমার দিকে তাকায় হাসতেছিল। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আমি কসম করে বলছি আপনাদের পুকুরটা ভালো না। তার এই কথা শুনে সোলাইমান মিয়া ও বাড়ির অন্যান্যরা একে অপরের মুখের দিকে তাকালো। তখন সবাই বুঝলো চোর আসলে কিছু একটা দেখে ভয় পেয়েছে, আর হয়তো একটু বেশি বাড়িয়েই বলছে। এরপর সোলাইমান মিয়া চোরটাকে খাইয়ে দাইয়ে কিছু টাকা দিয়ে বিদায় করলো। সবাই ব্যাপারটা গুরুত্ব না দিলেও সোলাইমান মিয়ার মাথায় ঠিকই ঘুরছিল চোরের কথাগুলো। লোকটা কিছু একটা তো দেখেছে, না হলে অত রাতে চুরি করতে এসে ওইভাবে কেউ চিৎকার করে না। আর একবার নয়, দুবার জ্ঞান হারিয়েছে সে। আর প্রথম অজ্ঞান হয়ে যাবার সময় ওর মুখে কোনো রক্তই ছিল না। এরপর সোলাইমান মিয়া পুকুর ঘাটে যায়। নিজে ভালো করেই দেখেন আশপাশটা, কিন্তু তেমন কিছু দেখতে পাননি তিনি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। বেশ কিছুদিন পর একদিন দুপুরে পাশের বাড়ির সুলতান মিয়া গোসল করতে নামলো মিয়া বাড়ির সেই রহস্যময় পুকুরে। দুপুর তখন 2টা-2:30 বাজে। পুকুর ঘাটে সুলতান মিয়া একা। সোলাইমান মিয়ার বউ সর্বানু নিজের ঘরে বসে দূর থেকে দেখছেন সুলতান মিয়া পুকুরে নামছেন। সুলতান মিয়া পুকুরে নামতেই তার শরীরটা কেমন যেন ছমছম করে উঠল। সুলতান মিয়া কিন্তু প্রায় এই পুকুরেই গোসল করেন, কিন্তু আজকে তার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে সবকিছু। তো সুলতান মিয়া পানিতে ডুব দিয়ে উঠে হাত পা ডলছে। হঠাৎ তার মনে হলো পানির নিচ থেকে কেউ একজন তার গামছাটা টানছে। তার মনে হলো হয়তো পানির নিচে কিছু একটা আছে যার সাথে তার গামছাটা আটকে গেছে। সুলতান মিয়া গামছাটা ছাড়ানোর জন্য টানতে যাবে, এমন সময় আবার মনে হলো উল্টো গামছাটা নিচ থেকে কেউ টানছে। সুলতান মিয়া কিছুটা ভয় পেলেও ভয়টাকে প্রশ্রয় না দিয়ে ভাবলো হয়তো ছোট কোনো মাছ আটকে গেছে গামছায়, আর এই মাছ ছোটাছুটি করার কারণে হয়তো মনে হচ্ছে কেউ গামছাটা টানছে। তো এই ভেবে সে ডুব দেয় গামছাটা ছাড়ানোর জন্য। এটা ছিল সুলতান মিয়ার দ্বিতীয় ডুব। সুলতান মিয়া ডুব দিতেই দেখে তার গামছাতে কিছুই আটকায়নি, উল্টো তার পা কালো চুলে জড়িয়ে আছে। অনেক চুল, অসংখ্য অগণিত রাশি রাশি কালো চুল।
সুলতান মিয়া এটা দেখে ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে পুকুরের নিচে এত চুল আসলো কোথা থেকে। পানির নিচে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করে সে, আর দেখতে পায় চুল থেকে একটু দূরে চিত হয়ে শুয়ে আছে এক মহিলা বা মহিলার লাশ। আর মহিলার মাথা থেকেই সাপের মতো কিলবিল করে কালো চুলগুলো পুরো পুকুরে পানিতে জড়িয়ে ছড়িয়ে পড়েছে। মহিলার দিকে ভালো করে তাকাতে সুলতান মিয়া দেখল মহিলার নাক মুখ ফ্যাকাশে সাদা, তার চোখ বন্ধ অবস্থায় মহিলাটা হাসছে। মহিলাটাকে দেখে সুলতান মিয়া এতটাই ভয় পেয়েছে যে পানির নিচেই তার শরীরের কম্পন নিজেই টের পেল। প্রচণ্ড ভয়ে ভীত হয়ে আর ওই ভৌতিক মহিলার হাত থেকে বাঁচার জন্য পানির উপরে উঠতে আসার জন্য চেষ্টা করে। উপরে উঠবে এর মধ্যে দেখল সেই মহিলা একটা হাত তাকে ধরার জন্য বাড়িয়ে দিয়েছে। সুলতান মিয়া শরীরের সমস্ত শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মহিলার হাতটা সুলতান মিয়াকে ধরে ফেলল। প্রচণ্ড ভয়ে সুলতান মিয়া ওখানেই জ্ঞান হারায়। সোলাইমান মিয়ার বউ সরবানু যখন দেখল সুলতান মিয়া ডুব দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে তাও উঠে আসছে না, তখন সে ডাক দিয়ে ব্যাপারটা সোলাইমান মিয়াকে জানালো। সোলাইমান মিয়া তখন শোয়া ছিল বিছানায়। বউয়ের মুখে ঘটনা শুনে সোলাইমান মিয়া ছুটে ঘর থেকে বেরিয়ে সোজা পুকুর পাড়ে যায়। গিয়েই পুকুরে ঝাঁপ দেয়। পানির নিচ থেকে সুলতান মিয়ার নিথর দেহ তুলে আনে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে আশ্চর্য ঘটনা হলো সুলতান মিয়ার মুখের মধ্যে দলা দলা চুলে ভর্তি ছিল, শ্বাসনালী পর্যন্ত চুলে ভরা ছিল। পেটে প্রচুর পানি যাওয়াতে আর ফুসফুসে পানিতে ভরে যাওয়াতে এবং হয়তো পানির নিচে জ্ঞান হারানোর জন্য বেঁচে যায় সে। কিন্তু শ্বাসনালীতে চুল আটকে যাওয়াতে বেশ কিছুদিন কথা বলতে পারেননি তিনি। তার কথা বলা বারণ ছিল। সুলতান মিয়ার পুরোপুরি সুস্থ হতে 5 থেকে 6 মাস লেগে যায়। কিন্তু গ্রামের সবাই ভেবে পাচ্ছিল না এত চুল ওর মুখের মধ্যে গেল কি করে। পানির নিচের পাওয়া ভয়ের শকটা সুলতান মিয়ার মনে আর মাথায় এমনভাবে লেগেছিল যে সুলতান মিয়া হসপিটাল থেকে বাড়ি ফেরার আগ পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলতো না। কাউকে দেখলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.